বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, বিপর্যয়ের প্রস্তুতি নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের দাবি। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে ট্রাম্পের নতুন আলটিমেটাম, প্রণালী খুলে দিতে এবার 10 দিনের সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ইরানকে উগান্ডার হুমকি, ইসরায়েল ধ্বংসের মুখে পড়লে তেহরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে কাম্পালা, যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত উগান্ডার সেনাবাহিনী। যুদ্ধের ময়দানে অংশ নিচ্ছে 12 বছরের ইরানি শিশুরা, দেবে টহল এবং লজিস্টিক সহায়তা, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে শিশু অধিকার সংস্থাগুলো। অভ্যন্তরীণ সংকটের মুখে ইরান, ট্রাম্পের যুদ্ধ বন্ধের প্রস্তাব মেনে নিলে দীর্ঘমেয়াদী সিপাহী বিদ্রোহের মুখে পড়তে পারে দেশটি, বাড়ছে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের শঙ্কা। সময়ের সাথে ঊর্ধ্বমুখী ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনার পারদ, একের পর এক হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠছে পুরো মধ্যপ্রাচ্যের ভূমি। একদিকে তেহরান সহ দেশটির নতুন নতুন এলাকায় হামলা চালাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন শহরে তাণ্ডব চালাচ্ছে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এমন প্রেক্ষাপটে সংঘাত এক পর্যায়ে পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এ নিয়ে গেল মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সেখানে দেওয়া সাক্ষাৎকারে সিলিকন ভ্যালির বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট ডেভিড স্যাক্স সম্প্রতি সতর্ক করে বলেছেন, চরম পরিস্থিতিতে ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিবেচনা করতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপে পড়লে পরিস্থিতি জটিল হতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে পারমাণবিক অস্ত্র ব্যবহার সমাধান নয় এবং এর বৈশ্বিক প্রতিক্রিয়া ভয়াবহ হবে। এখন পর্যন্ত এই যুদ্ধে ইরানে 1500 এবং লেবাননে সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলে 15 জন এবং 13 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। হামলা ও পাল্টা হামলার এই চক্র পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেবে কিনা তা নিয়ে উৎকণ্ঠাকে একেবারে অমূলক বলার সুযোগ নেই। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক থিওডোর পোস্টল ও একই শঙ্কা প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিকল্পহীন হয়ে পড়লে পারমাণবিক অস্ত্র বেছে নিতে পারেন, যা ইরানের দিক থেকেও পাল্টা আঘাত ডেকে আনবে। এমনকি ইরানকে যদি তড়িঘড়ি করে কোনো ডিভাইস তৈরি করতে হয় তবুও। এদিকে একটি সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক হানান বালখি জানান, জাতিসংঘ কর্মীরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে একটি পারমাণবিক দুর্ঘটনা বা ঘটনা, যা সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রোগ্রাম ডিরেক্টর রিচার্ড গুয়ান অবশ্য পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এখনও কম বলে মনে করেন। তিনি বলেন, ট্রাম্পের মধ্যে পারমাণবিক যুদ্ধ নিয়ে এক ধরনের সুস্থ ভয় কাজ করে, তাই তিনি হয়তো এই পথেই হাঁটবেন না। যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে আরব বিশ্বসহ পুরো পৃথিবী এর নিন্দা জানাবে এবং এটি রাশিয়া বা চীনের মতো দেশগুলোর জন্য ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি অজুহাত হয়ে দাঁড়াবে বলে মনে করেন তিনি। ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি থেকে সাময়িকভাবে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে এই প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরানকে আরও 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান প্রাথমিকভাবে হামলা স্থগিতের জন্য 7 দিন সময় চেয়েছিল, কিন্তু তিনি নিজ থেকেই সেই সময়সীমা বাড়িয়ে 10 দিন করেছেন। এর ফলে ইরানের জন্য নতুন সময়সীমা নির্ধারিত হয়েছে আগামী 6 এপ্রিল পর্যন্ত। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানি কর্মকর্তারা অত্যন্ত বিনয়ের সঙ্গে তার প্রতিনিধিদের মাধ্যমে আরও কিছুটা সময় দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। ট্রাম্পের ভাষ্যমতে নির্ধারিত শর্তগুলো ইরান পূরণ করতে ব্যর্থ হলে দেশটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে তাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা পুরোপুরি অচল করে দেওয়া হবে। তবে ইরান সহযোগিতা করায় এবং মার্কিন দাবির মুখে তাদের জাহাজগুলো সরিয়ে দেওয়ায় ট্রাম্প এই বাড়তি 3 দিন সময় যোগ করে মোট 10 দিনের অবকাশ দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইরানি কর্মকর্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি। এর আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে ইরানকে মাত্র 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। পরে সেই সময়সীমা 5 দিন বাড়িয়ে শুক্রবার পর্যন্ত করা হয়েছিল, যা এখন আরেক দফা বাড়িয়ে 6 এপ্রিলে নিয়ে যাওয়া হলো।
ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ ইস্যুতে যখন সব পক্ষ সমঝোতার পথ খুঁজছে, ঠিক তখনই উগান্ডা থেকে এলো কঠিন এক ঘোষণা। উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা সম্প্রতি জানিয়েছেন, ইসরায়েল যদি ধ্বংসের মুখে পড়ে তবে তার দেশ সরাসরি তেল আবিবের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক ধারাবাহিক বার্তায় উগান্ডার সেনাপ্রধান ইসরায়েলের পক্ষে এ সমর্থন জানিয়েছেন। এক পোস্টে তিনি বলেন, প্রয়োজন হলে উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই সহায়তার প্রস্তাব দিয়েছেন বলেও দাবি করেছেন। আরেক পোস্টে জেনারেল মুহুজি লিখেছেন, উগান্ডা চায় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্রুত শেষ হোক। বিশ্ব এই সংঘাতে ক্লান্ত, তবে ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার মতো যে কোনো বার্তা উগান্ডাকে এই যুদ্ধে টেনে আনবে। উগান্ডার এই সামরিক কর্মকর্তা সরাসরি ইরানকে লক্ষ্য করে হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেন, তেহরান যদি দেশটির ওপর ক্ষেপণাস্ত্র হামলার দুঃসাহস দেখায় তবে তারাও নিজস্ব ক্ষেপণাস্ত্র দিয়ে সমুচিত জবাব দেবে। 1976 সালের এনতেবে অভিযানের সময় যখন ইসরায়েলি বাহিনী উগান্ডার প্রধান বিমানবন্দর থেকে জিম্মিদের উদ্ধার করেছিল, তখন থেকেই সম্পর্ক ভালো হয় দেশ দুটির। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে 12 বছর বয়সী শিশুরাও সরাসরি যুদ্ধকালীন বিভিন্ন সহায়তা কার্যক্রমে অংশ নিতে পারবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে IRGCর তেহরান শাখার সাংস্কৃতিক কর্মকর্তা রাহিম নাদালি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফর ইরান নামক এক বিশেষ উদ্যোগের আওতায় টহল, চেক পয়েন্ট এবং লজিস্টিক সহায়তার মতো কাজে শিশুদের নিয়োগ দেওয়া হচ্ছে। নাদালির ভাষ্য, অনেক কম বয়সী শিশুরাই স্বেচ্ছায় যুদ্ধে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে এবং তাদের প্রবল দাবির মুখে সহায়তামূলক কাজের জন্য ন্যূনতম বয়স কমিয়ে 12 বছর নির্ধারণ করা হয়েছে। ফলে এখন থেকে 12 ও 13 বছর বয়সী কিশোররা চাইলেই এই কার্যক্রমে যুক্ত হতে পারবে। তবে এই ঘোষণা আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শিশুদের ঝুঁকিপূর্ণ নিরাপত্তা কাজে ব্যবহারের শামিল বলে মনে করছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে ইরানে এটি প্রথম নয়। এর আগেও 2022 সালে মাহসা আমিনি হত্যাকাণ্ড কেন্দ্রিক বিক্ষোভে শিশুদের সামরিক পোশাকে নিরাপত্তার দায়িত্বে দেখা গিয়েছিল। এছাড়া 2016 সালের শুরু থেকে চলা বিভিন্ন বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে 2 শতাধিক শিশু নিহতের খবর জানিয়েছে সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচও বিভিন্ন সময়ে ইরানে শিশুদের আটক ও নির্যাতনের প্রমাণ পাওয়ার দাবি করেছে। বর্তমানে ইরানে 30 লাখের বেশি শিশু শ্রমিক রয়েছে বলে স্থানীয় অধিকার কর্মীরা সতর্ক করেছেন, যার মধ্যে যুদ্ধের এই নতুন ডিক্রি শিশুদের জীবনকে আরও সংকটাপন্ন করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানের এক কেন্দ্রিক শাসন কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দীর্ঘদিনের পরিচিত ক্ষমতা কাঠামো এখন আর নেই, বরং শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ চলে গেছে দেশটির বিভিন্ন প্রান্তের স্থানীয় কমান্ডার ও তরুণ সেনানায়কদের হাতে। এই অবস্থায় IRGCর উচ্চ পর্যায় থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ প্রস্তাব মেনে নিলে দীর্ঘমেয়াদী সিপাহী বিদ্রোহর মুখে পড়তে পারে ইরান, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক বাহিনী এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। শীর্ষস্থানীয় প্রায় 150 কর্মকর্তা নিহত হওয়ায় ক্ষমতার লাগাম এখন দ্বিতীয় সারির কর্মকর্তাদের কবজায়। আমেরিকান ইরানিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হুসাম আমির আহমাদি বিবিসিকে বলেছেন, ইরানের 31টি প্রদেশে IRGCর যে নিজস্ব সাংগঠনিক কাঠামো ছিল সেটি এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভয়াবহ আশঙ্কার বিষয় হলো, যদি দেশটির অবশিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রাম্পের শর্তে রাজি হয়ে কোনো আপোষ করেন, তবে তারা নিজ বাহিনীর নিচুতলার কর্মকর্তাদের মাধ্যমেই গুপ্ত হত্যার শিকার হতে পারেন। এই সম্ভাব্য সিপাহী বিদ্রোহ ইরানকে এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের বিস্তার এবং আমেরিকান ঘাঁটি থাকা দেশগুলোতে ইরানের পাল্টা হামলা বিশ্বজুড়ে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে। অদূর ভবিষ্যতে বিশ্ব অর্থনীতি এমন এক মন্দার মুখে পড়তে পারে যা 1973 সালের তেল সংকটের পরবর্তী পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী ইরানের হাতের তুরুপের তাস। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইসরায়েল যে সংঘাতের উস্কানি
উস্কানি দিচ্ছে তাতে অন্ধের মতো জড়িয়ে পড়ছে আমেরিকা। ইরাক যুদ্ধের মতোই এখন মার্কিন জাতীয় স্বার্থের চেয়ে ইসরায়েলের কৌশলগত প্রাধান্যই বড় হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কিভাবে এই যুদ্ধের জালে আটকা পড়লেন? ট্রাম্প মূলত দুটি বিষয় দিয়ে চালিত হন, যার একটি হলো অর্থ এবং অন্যটি তার প্রচণ্ড আত্মতুষ্টি। প্রশংসা এবং স্বস্তি দিয়েই ট্রাম্পকে নিয়ন্ত্রণ করা সম্ভব। নেতানিয়াহু এই বিষয়টি দীর্ঘকাল ধরে সাফল্যের সঙ্গে ব্যবহার করে আসছেন। নেতানিয়াহু এবং মার্কিন সিনেট সদস্য লিন্ডসে গ্রাহাম ট্রাম্পকে এটি বোঝাতে সফল হয়েছেন যে ইরানের নেতৃত্বকে নিশ্চিত করলে রাষ্ট্রটি ভেঙে পড়বে এবং দ্রুত আত্মসমর্পণ করবে তারা। এর ফলে কোনো কৌশলগত স্পষ্টতা ছাড়াই আমেরিকা একটি ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে। নিজের পেশাদার সামরিক কমান্ডারদের পরামর্শ উপেক্ষা করে ট্রাম্প তার উগ্রবাদী প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের অবিবেচক জেদকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের জন্য হরমুজ প্রণালী ব্রিটেনের সুয়েজ খাল বিপর্যয়ের মতো হতে পারে। সুয়েজ খাল থেকে যেভাবে ব্রিটেনের প্রভাব খর্ব হতে শুরু করেছিল, হরমুজও আমেরিকার জন্য একই পরিণাম বয়ে আনতে পারে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 তেল পরিবহন করা হয়। একজন দায়িত্বশীল নেতার এমন গুরুত্বপূর্ণ একটি রণক্ষেত্র অপ্রস্তুত থাকার কোনো সুযোগ নেই। কিন্তু বর্তমান মার্কিন প্রশাসনের কার্যকলাপে কেবল বিভ্রান্তি এবং পরিস্থিতির পেছনে ছুটে চলার চেষ্টাই পরিলক্ষিত হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ ও জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায়। সাম্প্রতিক জরিপে দেখা গেছে তার জনসমর্থন নেমে এসেছে 36%। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে আবারও হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্পের জনপ্রিয়তার হার এটি সর্বনিম্ন। জরিপে দেখা গেছে মাত্র 36% আমেরিকান ট্রাম্পের কাজের প্রতি সন্তুষ্ট, বিশেষ করে অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় সামলানোর ক্ষেত্রে তার উপর আস্থা কমেছে সবার। চীনের অধ্যাপক জিয়ান সুইচিন এভাবেই বোর্ডে লিখে এবং বিভিন্ন স্লাইডের মাধ্যমে ছাত্রদের কাছে নানা জটিল ইতিহাস সহজভাবে ব্যাখ্যা করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভবিষ্যৎবাণী ভাইরাল হয়েছে। 2 বছর আগেই ওই ভিডিওতে জিয়াং বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র। 26 দিন ধরে চলছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত। যুদ্ধবিরতির দাবিতে একদিকে 15 দফা শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে 5 দফা কঠোর শর্তারোপ করেছে ইরানও। এমন পরিস্থিতিতে জিয়াং এর সেই ভিডিওটি খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রফেসর জিয়াং সেই ভিডিওতে 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন এবং ক্ষমতায় এসেই তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন, এবং তৃতীয়টি হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে। জিয়াং এর প্রথম দুটি ভবিষ্যৎবাণী মিলে গেছে, তৃতীয়টিও মিলে যাওয়ার পথে। এই অধ্যাপকের দাবি, ইরানের ভৌগোলিক অবস্থান এবং দেশটির জনসংখ্যার কারণে যুক্তরাষ্ট্র সেখানে পরাজিত হবে। ইরানের পাহাড়ি অঞ্চল, দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থা শত্রুপক্ষকে দ্রুত ব্যর্থ করবে। চীনা বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক জিয়াং এর প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তিনি নানা বিষয় নিয়ে কথা বলেন। চ্যানেলের ফলোয়ার বর্তমানে 22 লাখের বেশি। জিয়াং বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান। ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এই অধ্যাপক পেশা জীবনের বড় অংশ জুড়ে চীনের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রম নকশায় কাজ করেছেন। এর বাইরে জিয়াং তার ইউটিউব চ্যানেলে বিশ্বের ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এ পর্যন্ত জিয়াং এর ইউটিউব চ্যানেলে মোট 135টি ভিডিও আপলোড হয়েছে। চ্যানেলটিতে অতীতের ঘটনার উপরে নির্ভর করে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেওয়া, গেম থিওরি, মানুষের প্রকৃতি, ইতিহাস ও জিওপলিটিক্স দিয়ে নানা বিষয় বিশ্লেষণ করা হয়। চ্যানেলটি খুব দ্রুত জনপ্রিয় হওয়া শুরু করে 2026 সালের শুরুতে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে যখন ভিডিওগুলো ভাইরাল হয়। কেউ কেউ তার প্রেডিকশন পছন্দ করেন, আবার কেউ সমালোচনা করে বলেন এগুলো অতিরঞ্জিত বা ষড়যন্ত্র তত্ত্বের উপর ভিত্তি করে বানানো। জিয়াং এর সবচেয়ে জনপ্রিয় ভিডিও হলো গেম থিওরি সিরিজ। গত 19 মার্চ আপলোড করা হয় একটি ভিডিও, যেটির শিরোনাম গেম থিওরি, দ্য ল অব প্রক্সিমিটি। ভিডিওটিতে এই অধ্যাপক ব্যাখ্যা করেছেন, দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ধামাচাপা দিতেই দেশের বাইরের শত্রুকে আক্রমণ করা হয়। ইরানেও তেমনটা হয়েছে। এই যুদ্ধ মূলত ইসরায়েলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এবং অভ্যন্তরীণ সমস্যা ধামাচাপা দেওয়ার ফলাফল। ল অব প্রক্সিমিটি অনুসারে যত বেশি অভ্যন্তরীণ দ্বন্দ্ব, তত বেশি বাইরের যুদ্ধের সম্ভাবনা। জিয়াং আরো বলেন, আলী লারিজানির মতো বড় নেতাকে হত্যা করে খুব বড় ভুল করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
এতে শান্তি আলোচনার দরজা বন্ধ হয়ে যায় এবং আরও চরমপন্থী নেতা তৈরি হয়। গ্যাংওয়ারের উদাহরণ টেনেই তিনি এমন যুক্তি দিয়েছিলেন। জিয়াং আরও ভবিষ্যৎবাণী করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের স্থল অভিযান শুরু করতে পারে খার্গ আইল্যান্ড দখলের মাধ্যমে। এতে সৌদি, পাকিস্তান সহ জাপান ও দক্ষিণ কোরিয়া পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সবশেষ আপলোড করা গেম থিওরি 15 দ্য রিটার্ন অফ হিস্টোরি ভিডিওতে তিনি ইউএস ইরান যুদ্ধকে পাক্স আমেরিকানা ও গ্লোবালাইজেশনের সমাপ্তি বলে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, চলমান ইউএস ইরান যুদ্ধ আসলে আমেরিকার আধিপত্যের চূড়ান্ত সমাপ্তি। ফ্রান্সিস কুকুয়ামার বিখ্যাত দ্য এন্ড অফ হিস্টোরি ধারণাকে উল্টিয়ে দিয়ে তিনি দাবি করেন এখন ইতিহাসের প্রত্যাবর্তন ঘটছে। প্রফেসর জিয়াং ব্যাখ্যা করেন, গত কয়েক দশকের যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বিশ্ব 3টি স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল: আমেরিকার আধিপত্য, বিজ্ঞানের আধিপত্য এবং ডলারের সার্বজনীনতা। এই স্তরগুলো এখন ধসে পড়েছে। এই অধ্যাপকের ব্যাখ্যা অনুসারে আমেরিকার অহংকার, অলসতা এবং নিয়ম ভঙ্গের কারণেই বিশ্ব আর আগের মতো শান্ত ও সুশৃঙ্খল থাকবে না। প্রফেসর জিয়াং সতর্ক করে বলেন, গ্লোবালাইজেশন ভেঙে পড়ার কারণে খাদ্য ও পানির সংকট তৈরি হবে। সেই সঙ্গে শুরু হবে জাতীয়তাবাদের উত্থান, আঞ্চলিক যুদ্ধ ও সম্পদের লড়াই। শহর থেকে গ্রামে ফিরে যাওয়া শুরু করবে মানুষ। বিশ্ব আর সুন্দর গ্লোবাল ভিলেজ থাকবে না, বরং ধরন ফিরে আসবে কঠিন, অনিশ্চিত এবং ইতিহাসের পুরনো। আগামী 10 দিনের জন্য ইরানের জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা স্থগিত রাখার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বৃহস্পতিবার দাবি করেছেন ট্রাম্প। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে আলোচনা খুবই ইতিবাচক দিকে এগোচ্ছে। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের পরই নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলা স্থগিতের সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। অথচ এর কিছুক্ষণ আগেই ওই বৈঠকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, চুক্তিতে না এলে ইরানের ওপর চাপ আরও বাড়ানো হবে। নিজের পোস্টে ট্রাম্প লেখেন, ইরান সরকারের অনুরোধ মেনে দেশটির জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করার প্রক্রিয়া 10 দিনের জন্য স্থগিত রাখছে। 6 এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলেও জানান তিনি। সংবাদ মাধ্যমের এক অংশকে আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনা চলছে। ভুয়া খবর ছড়ানো সংবাদ মাধ্যমগুলো অন্য দাবি করলেও আদতে কথাবার্তা অত্যন্ত ভালো দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা স্থগিত রাখার জন্য ইরানের পক্ষ থেকে প্রথমে 7 দিন সময় চাওয়া হয়েছিল, কিন্তু তিনি তেহরানকে 10 দিন সময় দিয়েছেন। ট্রাম্প বলেন, ওরা আমার প্রতিনিধিদের মাধ্যমে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করেছে, আমাদের কি আরো কিছুটা সময় দেওয়া যায়? কারণ আমরা হামলার জন্য আগামীকাল রাতের কথা বলেছিলাম, সময়টা খুব কম। ওরা যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তাহলে আমি ওদের বিদ্যুৎ কেন্দ্রগুলো উড়িয়ে দেব। ওরা 7 দিন সময় চেয়েছিল, কিন্তু আমি বলেছি তোমাদের 10 দিন দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার এই সিদ্ধান্তে ইরানি কর্মকর্তারা অত্যন্ত কৃতজ্ঞ। তবে ট্রাম্প আলোচনার বিষয়ে আশাবাদী হলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে পাল্টা আঘাত হানছে ইরানও। ইসরায়েলি ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার পাশাপাশি পারস্য উপসাগরে মার্কিন মিত্র দেশগুলোতেও আক্রমণ চালাচ্ছে তেহরান। হরমুজ প্রণালীও কার্যত অবরোধ করে রেখেছে তারা। প্রায় 4 সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। এই অচল অবস্থা দ্রুত কাটার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। পারস্য উপসাগরে ইরানের হুমকি ও জাহাজে হামলার আশঙ্কায় এই সংকীর্ণ জলপথ দিয়ে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই সরবরাহ করা হয়। এছাড়া বিশ্বের খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় সার সরবরাহের প্রধান পথও এটি। জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ তুলে নিতে কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা মোতায়েন ও তেলবাহী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহারায় পার করে দেওয়ার উপায় খুঁজছেন তিনি। তবে অনেক ক্ষেত্রেই ইরানের পাল্লা এখনও ভারী। এর বড় কারণ 3টি। 1. দেশটির অপ্রচলিত যুদ্ধ পদ্ধতি। 2. ইরানের সস্তা কিন্তু কার্যকরী ড্রোন ও সমুদ্র মাইনের ব্যবহার। এবং শেষ কারণটি হল ইরানের ভৌগোলিক অবস্থান। এই 3 বাস্তবতার কারণে যুক্তরাষ্ট্র বা অন্য দেশগুলোর পক্ষে এ পথে জাহাজ রক্ষা করা বা সামরিকভাবে এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তাছাড়া এই প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখা ইরানের জন্য আর্থিকভাবেও লাভজনক। গত 23 মার্চ লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স এর একটি প্রতিবেদনে জানানো হয়, অন্তত 2টি জাহাজ এ পথ দিয়ে নিরাপদে যাওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ পরিশোধ করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, নির্দিষ্ট কিছু জাহাজকে নিরাপদে পার করে দেওয়ার বিনিময়ে তারা এভাবে ফি নেওয়া অব্যাহত রাখবেন। 28 ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধ এখন এক মাসে থমকে আছে বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় 20% সরবরাহের রুট হরমুজ প্রণালী। আর এর প্রভাব পড়ছে বিশ্বব্যাপী। হু হু করে বাড়ছে জ্বালানির দাম, নাভিশ্বাস হয়ে উঠছে জনজীবন। আবার এই যুদ্ধই আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে কারো কারো কাছে। এই যেমন জ্বালানি সংকটের কারণে ইউরোপে বেড়েছে ব্যবহৃত ইলেকট্রনিক গাড়ির বিক্রি, যার ফায়দা লুটছে ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইরান যুদ্ধে কতটা সুপ্রসন্ন হলো ইভি গাড়ির ভাগ্য? ইরান যুদ্ধের কারণে জ্বালানি পরিবহনের অন্যতম নৌরুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়েই বাড়ছে তেলের দাম, যার আঁচ পড়েছে ইউরোপেও। ইউরোপীয় কমিশনের তথ্য বলছে, গত 23 ফেব্রুয়ারি থেকে 16 মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে পেট্রোলের দাম বেড়েছে গড়ে 12%। লিটার প্রতি যা এখন বিক্রি হচ্ছে 1.84 ইউরো বা প্রায় $2.12। ফলে পাম্পে জ্বালানি নিতে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে ইউরোপীয়দের। আর এই কারণেই সাধারণ জ্বালানি নির্ভর গাড়ি ছেড়ে ইলেকট্রনিক গাড়ি কেনার প্রতি ঝুঁকছে ইউরোপীয়রা। গাড়ির মার্কেট প্লেস বিশ্লেষক তেরজে ডালগ্রেন বলেন, এই মুহূর্তে ব্যবহৃত ইলেকট্রনিক গাড়ি বিক্রির ধুম চলছে। ডিজেল গাড়ি ছাড়িয়ে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এখন ইভি কার। ফ্রান্সের ব্যবহৃত গাড়ি বিক্রয়ের অনলাইন প্ল্যাটফর্ম আরামিসোতোর তথ্য বলছে, গত 16 ফেব্রুয়ারির সপ্তাহে যেই ইভি গাড়ির বিক্রির পরিমাণ ছিল 6.5%, সেটি 9 মার্চের সপ্তাহে এসে বেড়ে দাঁড়িয়েছে 12.7%। হঠাৎ ইভি গাড়ির চাহিদা বৃদ্ধির কারণ হিসেবে আরামিসোতোর বড় অংশের মালিক গাড়ি নির্মাতা স্টেলান্টিসের সিইও রোমা বোসে বলেন, পেট্রোলের দাম যখন লিটার প্রতি 2 ইউরো ছাড়িয়ে যায় তখন সেটি মানুষের মনে বড় প্রভাব ফেলে। আমরা ওয়েবসাইটে সেটির প্রভাব দেখছি। ইভি ও হাইব্রিড গাড়ির অর্ডার বাড়ছে। অন্যদিকে বিপরীত চিত্র পেট্রোল ও ডিজেল গাড়িতে। আরামিসোতোর তথ্য বলছে, পেট্রোল গাড়ির বিক্রি 34% থেকে কমে 28% নেমেছে। একইভাবে ডিজেল গাড়ির বিক্রি 14% থেকে নেমে ঠেকেছে 10%। বিশ্ববাজারে পেট্রোলের দাম বেড়ে যাওয়াকে ইভি গাড়ি নির্মাতারা সুকৌশলে কাজে লাগাচ্ছেন। পেট্রোলের দাম বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হচ্ছে প্রত্যেক বিজ্ঞাপনে, যার প্রভাব পড়ছে মার্কেটে। অনলাইনে কেনাকাটার অন্যতম প্ল্যাটফর্ম ওয়েলেক্স এর তথ্য বলছে, ফ্রান্সে ইভি গাড়ির খোঁজ বেড়েছে 50%, রোমানিয়ায় এই হার 40%, পর্তুগালে 54% ও পোল্যান্ডে 39%। নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও জার্মানিতেও এই বিক্রির হার ঊর্ধ্বগামী। জানিয়ে গাড়ি বিশেষজ্ঞ মার্সিন স্টেপম্যান বলেন, মানুষ যখন বেশি জ্বালানি সাশ্রয়ী বিকল্প খুঁজছে, উচ্চ পেট্রোলের দাম চাহিদা বাড়াচ্ছে ইলেকট্রনিক গাড়ির। অন্যদিকে ওয়েলেক্স এর সিইও ক্রিশ্চিয়ান গিসি বলেন, ইভি গাড়ির প্রতি অনেকদিন ধরে আগ্রহ বাড়ছিল, বর্তমান অস্থিরতা সেটি আরও ত্বরান্বিত করেছে। ইভি গাড়ির বিক্রি বাড়লেও বেশিরভাগের আগ্রহ দেখা যাচ্ছে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে, কেননা পুরাতন গাড়ি নতুন গাড়ির তুলনায় প্রায় 40% পর্যন্ত সস্তা হয়ে থাকে। তাছাড়া এর চেয়েও বড় সুবিধা হলো এটি যখন ইচ্ছে কেনা ও ব্যবহার করা যায়। অন্যদিকে নতুন গাড়ি কিনতে হলে লম্বা সময় আগে অর্ডার করতে হয়। তাছাড়া ইউরোপে ব্যবহৃত ইভির বাজার এখন অনেক উন্নত হয়েছে। সুলভ মূল্যে কেনা যাচ্ছে বিভিন্ন মডেলের গাড়ি। একই সঙ্গে ব্যাটারির স্বাস্থ্য সনদ মেলায় ব্যবহৃত ইভির প্রতি ক্রেতাদের আস্থাও বেড়েছে বহুগুণে। আর সবই হয়েছে ইরান যুদ্ধের পর। অর্থাৎ ইরান যুদ্ধ অনেকের জন্য অভিশাপ হলেও ইভি গাড়ি নির্মাতাদের জন্য ধরা দিয়েছে আশীর্বাদ হয়ে। তরুণদের জন্য ক্ষতিকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিজাইনের দায়ে মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি জুরি। রায়ে মেটাকে $4.2 মিলিয়ন ও গুগলকে $1.8 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অবশ্য মেটা ও গুগলের বিশাল আর্থিক সক্ষমতার তুলনায় এই অঙ্ক খুবই সামান্য, কারণ তাদের বার্ষিক মূলধন ব্যয় $100 বিলিয়ন বেশি। তবে $6 মিলিয়ন এই রায়কে ভবিষ্যতে একই ধরনের মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। মামলাটি এক 20 বছর বয়সী তরুণীকে নিয়ে, যিনি মামলা শুরুর সময় নাবালিকা ছিলেন। আদালতে তিনি ক্যালি নামে পরিচিত। ক্যালি জানান, অল্প বয়সেই গুগলের ইউটিউব ও মেটার ইনস্টাগ্রামে আসক্ত হয়ে পড়েন তিনি। এর পেছনে ইনফিনিট স্ক্রলের মতো দৃষ্টি আকর্ষণকারী ডিজাইন ভূমিকা রেখেছে, যা ব্যবহারকারীদের ক্রমাগত নতুন কন্টেন্ট দেখতে উৎসাহিত করে।
জুরি মনে করছে প্ল্যাটফর্মের ডিজাইন অবহেলা করেছে গুগল ও মেটা, ব্যর্থ হয়েছে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করতে। বাদীপক্ষের প্রধান আইনজীবী এক বিবৃতিতে জানান, এই রায় পুরো প্রযুক্তির শিল্পের জন্য একটি গণভোটের মতো, যা প্রমাণ করে জবাবদিহিতার সময় এসে গেছে। এদিকে দুই কোম্পানির মুখপাত্ররা জানিয়েছেন এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করছে মেটা ও গুগল। রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে তারা। মার্কিন আইন সাধারণত সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে প্ল্যাটফর্মের কন্টেন্টের দায় থেকে সুরক্ষা দেয়, তবে লস অ্যাঞ্জেলেসের এই মামলায় বাদীপক্ষ কন্টেন্ট নয়, প্ল্যাটফর্মের ডিজাইনের দিকেই গুরুত্ব দিয়েছে। বিনিয়োগ সংস্থা ডিএ ডেভিডসনের প্রযুক্তি বিশ্লেষক গিল্লুরিয়া এই রায়কে মেটা ও গুগলের জন্য বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে মামলা ও আপিলের কারণে প্রক্রিয়াটি দীর্ঘ হতে পারে, তবে শেষ পর্যন্ত এটি কোম্পানিগুলোকে ভোক্তা সুরক্ষা জোরদার বাধ্য করতে পারে, যা তাদের প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে। রায় হওয়া এই মামলায় বিবাদী ছিল স্ন্যাপ এবং টিকটকও, তবে মামলা শুরু হওয়ার আগেই বাদীর সঙ্গে সমঝোতা করে নেয় তারা। এদিকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন আদালতে এই ধরনের আরও অনেক মামলা জমা পড়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, ভবিষ্যতের মামলাগুলোর জন্য এই রায় হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ উদাহরণ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।